কি অবস্থা? কেমন আছো? তো আজকে আমি জটিল সংখ্যার দ্বিতীয় লেকচার নিয়ে আসছি। এখানে আমি আলোচনা করব অনুবন্ধী জটিল সংখ্যা, তার মডুলাস, আর্গুমেন্ট, এই তিনটা টপিক নিয়ে। তো দেখো, গতদিন আমরা শিখছিলাম যে আহ, জটিল সংখ্যাটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এক্স প্লাস আই ওয়াই যদি আমরা প্রকাশ করি। এখন এর কার্তেসীয় ফর্মটা কেমন? এক্স কমা ওয়াই। ঠিক আছে না? আমরা এই পর্যন্ত শিখছিলাম। তো অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে কোন একটা জটিল সংখ্যা যদি দেওয়া থাকে এবং যদি বলে যে এর অনুবন্ধী জটিল সংখ্যাটা কি হবে, তো সেই ক্ষেত্রে আমাদের লিখতে হয় জেড বার, অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার বা জেড এর উপরে একটা স্টার দিয়ে লিখতে হয়। তো এটা সমান সমান এক্স মাইনাস আই ওয়াই। চেঞ্জটা কোথায় হচ্ছে দেখো, চেঞ্জ হচ্ছে এই যে আমাদের যে কাল্পনিক অংশটা আছে, এই কাল্পনিক অংশের আগের যে সাইনটা কি আছে, প্লাস, ওইটা মাইনাস হয়ে যাবে। এখন কথা হচ্ছে আচ্ছা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে মানে বাস্তব অংশ যেটা, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের তাহলে যদি দেওয়া থাকতো এক্স মাইনাস আই ওয়াই, যদি দেওয়া থাকতো এক্স মাইনাস আই ওয়াই, এটাকে যদি আমরা জেড ধরে নিতাম, তাহলে এর অনুবন্ধী কি হতো? অবশ্যই এক্স প্লাস আই ওয়াই হতো, কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের যদি বলে কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধীর অনুবন্ধী সংখ্যাটা কি, মানে এই যে জটিল সংখ্যা, এর অনুবন্ধী সংখ্যা এটা, এখন এরও যদি অনুবন্ধী বলে, তো এটাকে কিভাবে লেখা যায়? জেড বার বার, ঠিক আছে না? এইটা সময় সময় তাহলে কি হবে? আবার সে এক্স প্লাস আই ওয়াই। এখন এইটাই না আমাদের জেড, পূর্বেরটাই ফিরে আসতেছে। তো এটা একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা পরে পড়বো। এখন অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যে আমরা যদি এইখানে কার্তেসীয় ফরম্যাটে লিখি যে জেড এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা, তো এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। যদি আমরা লিখি তাহলে পি যদি হয় এক্স প্লাস আই ওয়াই এর কার্তেসীয় ফর্ম, এবং কিউ যদি আমরা নিই যে এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই যে পি এক্স কমা ওয়াই এবং কিউটা কি হবে? এই যে কিউ এক্স কমা মাইনাস ওয়াই। তার মানে এটা যখন ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা কিসে যাবে? ফোর্থ, ঠিক আছে। সিমিলারলি আমাদের যদি z সমান সমান মাইনাস এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা হতো, যার কার্তেসীয় ফরম্যাট আমরা ধরলাম m মাইনাস এক্স কমা ওয়াই, তাহলে তার অনুবন্ধীটা কেমন হতো? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এটা আমরা n ধরলাম, তো মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। তো দেখো, সেক্ষেত্রে এই যে জটিল সংখ্যা mটা কেমন হতো? এই কোয়াড্রেন্টে থাকতো না, এই কোয়াড্রেন্টে থাকতো m মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে এর অনুবন্ধীটা কেমন হতো? এর অনুবন্ধীটা হতো n মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। এখন এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে দাগ টেনে দিই, তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রথম যে কোয়াড্রেন্ট আছে, এটা তো থার্ড, আমি লিখি একটু, এটা থার্ড, এটা ফোর্থ। প্রথম যে কোয়াড্রেন্টে আছে, তার মানে প্রথম যে জটিল সংখ্যাটা, তার অনুবন্ধী জটিল সংখ্যাটা কি ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তার মানে এটা তো আমাদের কি এক্স অ্যাক্সিস না, বাস্তব অক্ষ। আর এটা কি অবাস্তব অক্ষ বা কাল্পনিক অক্ষ, তাই না? ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস কি বলা যায় না, যে প্রত্যেকটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, তার অনুবন্ধী সংখ্যা এটা, প্রত্যেকটা জটিল সংখ্যা
বাস্তব অক্ষের সাপেক্ষে, মানে প্রত্যেকটা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাটা বাস্তব অক্ষের সাপেক্ষে মিরর অক্ষ, মানে মিরর সংখ্যা। বুঝাইতে পারছি? এটা একটা জটিল সংখ্যা z সমান সমান x প্লাস iy, ঠিক আছে? তো এইটা x অক্ষ, এটাকে যদি আমরা মিরর ধরি, ঠিক আছে, আয়না ধরি, তাহলে ঠিক এর প্রতিচ্ছবি না ঠিক এই পাশে পড়ছে, তাই না? প্রতিচ্ছবি তো এই পাশে পড়ছে। তো প্রতিচ্ছবির সংখ্যাটা কি z বার না, এই z এর অনুবন্ধী। তার মানে প্রত্যেকটা জটিল সংখ্যা বাস্তব অক্ষের সাপেক্ষে, মানে প্রত্যেকটা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাটা বাস্তব অক্ষের সাপেক্ষে মিরর সংখ্যা বা প্রতিবিম্ব সংখ্যা, এটা কিন্তু বলা যায়। তার মানে প্রত্যেকটা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাই কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে একটা প্রতিবিম্ব, ঠিক আছে? সিমিলারলি এটার কথা চিন্তা করো, এই যে এক্স অক্ষর সাপেক্ষে এম এর বিম্ব সংখ্যা হচ্ছে এন। আবার এম যদি হয় আমাদের কোনো একটা জটিল সংখ্যা, তাহলে তার অনুবন্ধী সংখ্যা এন। আবার এন যদি কোনো জটিল সংখ্যা হয়, তাহলে তার অনুবন্ধী সংখ্যাটা এম। তার মানে আমাদের সবসময় অনুবন্ধী সংখ্যাটা মেন সংখ্যার সাথে বাস্তব অক্ষের সাপেক্ষে একটা মিরর সংখ্যা হিসেবেই থাকে, ঠিক আছে? তো এটা একটু মনে রেখো। আচ্ছা, আমাদের প্রপার্টিস গুলোর ক্ষেত্রে প্রথমটা খেয়াল করো, এটা কিন্তু একটু আগে দেখাই আসছে যে প্রথমে যদি জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বার কত হবে, এক্স মাইনাস আই ওয়াই। এখন এই জেড বারকে যদি আবার জেড বার দিয়ে আবার অনুবন্ধী করি, তাহলে এক্স প্লাস আই ওয়াই প্রথমটাই ফিরে আসবে না? তো এটাই আমাদের প্রথম প্রপার্টিস বলছে। আচ্ছা, দ্বিতীয় প্রপার্টিসটা কি বলছে দেখো, যে জেড এবং জেড বার অনুবন্ধী সংখ্যার যোগফল হচ্ছে 2x সমান সমান 2। আচ্ছা, কিভাবে? মনে করো z সমান সমান আছে x প্লাস আই ওয়াই এবং z বার, আচ্ছা এই জিনিসটা আমি উপরে লিখে রাখি, প্রত্যেকটাই কাজে লাগবে। z সমান সমান x প্লাস আই ওয়াই, z বার সমান সমান x মাইনাস আই ওয়াই। আচ্ছা, এখন এই দুইটা যোগ করে দাও, তো z প্লাস z বার করলে কত আসে, x প্লাস আই ওয়াই প্লাস x মাইনাস আই ওয়াই, তাহলে কত পাচ্ছি, 2x। আচ্ছা, যদি 2x পাই, তাহলে এইটাই না আমাদের 2 ইন্টু রিয়েল নাম্বার অফ জেড, এই যে জেড এর রিয়েল নাম্বার। আবার এটাকে লেখা যায় না জেড বার, তার মানে 2 রিয়েল নাম্বার অফ জেড বার, এটাও কিন্তু লেখা যায়। তার মানে এটা কি সম্পূর্ণ বাস্তব। তার মানে জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী সংখ্যার যোগফল সবসময় সম্পূর্ণ একটা বাস্তব সংখ্যা হয়। তো দ্বিতীয়টাও শেষ। তৃতীয়টা দেখো, যে জেড থেকে যদি কোন একটা জটিল সংখ্যা থেকে তার অনুবন্ধী সংখ্যা যদি বিয়োগ করা হয়, তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই কি থাকতেছে, 2iy। তার মানে 2 ইমাজিনারি নাম্বার অফ জেড, এটা থাকতেছে না, এটা থাকতেছে। তার মানে এটা কি একটা সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা। তার মানে কোনো একটা জটিল সংখ্যা থেকে তার অনুবন্ধী সংখ্যা যদি বাদ দেওয়া হয়, তাহলে আমরা সম্পূর্ণ একটা কাল্পনিক সংখ্যা পেয়ে যাই, এই যে এটা। ওকে, পরেরটা দেখো, পরেরটা বলছে যে কোন একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী সংখ্যার গুণফলটা কেমন হবে, ঠিক আছে? কোন একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী সংখ্যার গুণফল। তো করি, দেখো z বার সমান সমান x প্লাস আই ওয়াই এবং x মাইনাস আই ওয়াই যদি গুণ করি, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে x স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু কত, -1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো এই যে এটা।
আচ্ছা, পরের অংশটা হচ্ছে মডুলাস। এই মডুলাসটা আমরা পড়লে তারপরে এটা বুঝবো, এই অংশ বুঝবো। তো দেখো এটা কি, এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা। এক্স এবং মানে দুইটি সংখ্যার বর্গের যোগফল তো কখনো নেগেটিভ হবেই না, তারপরেও এটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা একটা বাস্তব বাস্তব সংখ্যা। আচ্ছা, এরপরটা কি বলছে, জেড এবং জেড বার সমান 0 হলে জেড হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা। কেমন? একটু আগেই আমরা দেখাইছি যে জেড প্লাস জেড বার এটার যোগফল সবসময় কি আসতেছে 2x, তাই না? এখন এই 2x এখানে আনা যাবে না, আমাদের কি আনতে হবে? 0 আনতে হবে। তাহলে 0 বানাইতে গেলে এই এক্সটাকে অবশ্যই 0 হইতে হবে। তার মানে এই জেড এবং জেড বার বা অনুবন্ধী সংখ্যা, জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী সংখ্যার কোনো বাস্তব অংশ থাকবে না। যদি বাস্তব অংশ না থাকে, যেমন মনে করো জেড সমান সমান 2y, আর জেড বার সমান সমান তাহলে কি হবে? -2y, তাই না? বাস্তব অংশটা কি? 0। তাহলে এই দুইটা যোগ করলে কত হচ্ছে? জেড প্লাস জেড বার সমান সমান 0। যদি 0 হয় তার মানে এর বাস্তব অংশটা 0। তার মানে এই যে জেড এবং জেড বার এটা সম্পূর্ণ একটা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এরপরে পরেরটা দেখো, যদি জেড থেকে জেড বার বিয়োগ করা হয় তাহলে জেড একটা সম্পূর্ণ বাস্তব সংখ্যা। কিভাবে? মনে করো জেড মাইনাস জেড বার, এটা করলে আমরা কি পাইছিলাম? 2iy, এটা পাইছিলাম না? এখন এইটা তো যখন আছে তখন দেখো যে এটা যখন আমরা পাইছিলাম তখন দেখো যে সম্পূর্ণ বাস্তব সংখ্যা কখন হবে? এইটা 0 কখন হবে? যখন y 0 হবে। এখন y যদি 0 হয় তাহলে সংখ্যাটা কেমন? মনে করো z সমান সমান তখন হবে হচ্ছে x প্লাস 0i, আর z বারটা কেমন লেখা যায়? যে x মাইনাস 0i। তো z থেকে z বার বাদ দিলে কি হবে? x থেকে x বাদ, আর 0 0 বিয়োগ করলে যাই থাকে এটা 0। তাহলে এর কাল্পনিক অংশটা কি? 0। 0 যদি হয় তাহলে এর কাল্পনিক অংশটা তো 0 হবে। সেই ক্ষেত্রে জেডটা তাহলে কি হবে? জেডটা তাহলে লেখা যায় না শুধু x, জেড বারটাও x। তার মানে এটা সম্পূর্ণ একটা বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে? সম্পূর্ণ একটা বাস্তব সংখ্যা হবে। আচ্ছা, এর পরেরটা ইম্পর্টেন্ট। পরেরটা কি বলছে? যে যদি কোনো জটিল সংখ্যা এবং তার কাল্পনিক সংখ্যা যোগফল বা বিয়োগফল, দুইটা জটিল সংখ্যার, এখানে z1 মনে করো x1 প্লাস iy1, z2 সমান সমান x2 প্লাস iy2 যদি ধরা হয়, তাহলে কি বলছে? যে z1 এবং z2 এর যোগ বা বিয়োগ করার পরে তাকে অনুবন্ধী করা এবং প্রত্যেককে আগে থেকে অনুবন্ধী করে যোগ বা বিয়োগ করার সমান। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখাই। মনে করো 2 প্লাস 3i, আর z2 মনে করো কত? 1 প্লাস i ধরলো। আচ্ছা, এখন আমরা আগে যোগ করি। তো z1 আর z2 যোগ করলে কত হচ্ছে? 2 আর 1 3, আর 3i প্লাস i মিলে 4i। এখন z1 প্লাস z2 এইটাকে অনুবন্ধী করে দিই। এই যে অনুবন্ধী আছে, করলে কত আসে? 3 মাইনাস 4i।
তো এটাকে আমরা এইভাবে রেখে দিই। এখন Z1 কে এটাকে আগে অনুবন্ধী করি। তো Z1 কে অনুবন্ধী করলে কত হয়? 2 প্লাস 3i কে লেখা যায় না 2 মাইনাস 3i। Z2 কে অনুবন্ধী করলে কত হয়? 1 প্লাস i কে লেখা যায় না 1 মাইনাস i। এরপরে এই দুইটাকে যোগ করে দিই, Z1 প্লাস Z2 অনুবন্ধী। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 আর 1 যোগ করলে কত হয়? মাইনাস 4i, যেহেতু দুইটার আগে মাইনাস। তো দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম না? তাহলে এখানে কি লেখা যায় না যে Z1 বার প্লাস Z2 বার। ঠিক আছে, সিমিলারলি মাইনাসের ক্ষেত্রেও দুইটা একই দেখাবে। ওকে, আচ্ছা এর পরেরটা দেখো। 8 নম্বরের ক্ষেত্রে ভাগফলের ক্ষেত্রেও সিস্টেমটা একই হবে। ঠিক আছে, ভাগফলের ক্ষেত্রেও বিষয়টা একই থাকবে, যে দুইটা যদি আলাদা হয়, মনে করো 3 প্লাস 2i ডিভাইডেড বাই 1 প্লাস i, এই সম্পূর্ণটাকে যদি বার করে দেওয়া হয়, তাহলে দুইটারই অনুবন্ধী আলাদা আলাদা করে 3 প্লাস 2i এটার আলাদা এবং 1 প্লাস i এটার আলাদা অনুবন্ধীর ভাগফলের সমান হবে। ঠিক আছে, যোগের ক্ষেত্রেও যা, ভাগের ক্ষেত্রেও তাই, যোগ বিয়োগ এবং ভাগের ক্ষেত্রেও তাই। আচ্ছা, পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি ভাগটা দেখাবো, এটা অঙ্কই আছে। ঠিক আছে, এই অঙ্কটা আছে, আমরা অঙ্ক করার সময় এটা দেখাবো। তো পরেরটা দেখো, পরেরটা আছে যে জেড মনে করো 1 প্লাস আই আছে, হ্যাঁ, তো তাকে পাওয়ার করে, পাওয়ার বা বর্গমূল ঘনমূল যে কোনো কিছু, তো অনুবন্ধী করা এবং আগে থেকে অনুবন্ধী করে তার পাওয়ার করা সেম। তো আগে আমি এটাকে মনে করো স্কোয়ার করে দিই। 1 প্লাস আই স্কোয়ার করলে কত হয়? 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার হলো মাইনাস 1, প্লাস 1 কেটে গেলে থাকে 2i। তাহলে এই যে জেড স্কোয়ার, এবার এইটাকে আমি অনুবন্ধী করলে কত হবে? 2i এর আগে একটা মাইনাস 2i হবে, তাই না? এইবার আমি জেডটাকে আগে অনুবন্ধী করব। তো জেডটাকে আগে অনুবন্ধী করলে কত হবে? 1 মাইনাস আই। এইবার জেড এই যে অনুবন্ধীটাকে এবার স্কোয়ার করব, তাহলে কত হয়? 1 মাইনাস আই হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার আর 1 কেটে গেলে থাকে মাইনাস 2i। তো দেখো এই যে মাইনাস 2i, এটাও মাইনাস 2i, তাহলে এই পাশে লেখা যায় যে জেড বাদ দিয়ে তারপরে স্কোয়ার। তার মানে আগের থেকে স্কোয়ার করে অনুবন্ধী করা এবং পরবর্তীতে অনুবন্ধী করে স্কোয়ার করা দুইটাই কি সেম। তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরেরটা বলছে বিন্দু বৃত্ত। বৃত্ত তোমাদের করাবো যখন, তখনও বুঝবা। তো বিন্দু বৃত্তটা কি? বিন্দু বৃত্তটা হচ্ছে, দেখো তোমরা এসএসসি তে একটু ধারণা নিয়ে আসছো হয়তো, যে এটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তের এটা যদি কোনো বৃত্তের উপস্থ কোনো বিন্দু যদি পি এক্স কমা ওয়াই হয়, তাহলে এইটুকখানি কত? এক্স, এই লম্বটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা কি মূল বিন্দু। তো মূল বিন্দু এবং পি এর ওপি এইটুকের দূরত্বটা কত হবে? ওপি সমান সমান বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন ওপি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার হবে। তো ওপি স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 0 আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 0 প্লাস ওয়াই স্কোয়ার, সরি, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। হ্যাঁ, তো 0 কেন? 0 হচ্ছে মূল বিন্দু, এই যে এই কারণে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তো এটা একটা বৃত্তের সমীকরণ। এখন আমাদের এখানে বলছে যে বিন্দু বৃত্ত, তো বিন্দু বৃত্তটার ক্ষেত্রে এর কোনো ব্যাসার্ধ হয় না। তার মানে এই যে এটা একটা বিন্দু বৃত্ত, এটা একটা বিন্দু বৃত্ত, এটা একটা বিন্দু বৃত্ত, এর কোনো ব্যাসার্ধ নাই, হ্যাঁ, এর ব্যাসার্ধ শূন্য। তাহলে বিন্দু বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে কি বিন্দু বৃত্ত।
বিন্দু বৃত্ত। এখন আমাদের দেখতে হবে এবং এইখানে z এবং z বার এর গুণফল হলে শূন্য হলে তা একটি বৃত্ত নির্দেশ করে এবং তা একটা কি বিন্দু বৃত্ত। যেমন এই দেখো এখানে আমরা করে আসছি z বার, এখানে করে আসছিলাম কত পাইছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন পাইছি, এখন এইটুকের ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা কি বিন্দুবৃত্ত, আর এইটুকের ভ্যালু যদি আর স্কোয়ার মানে কোন একটা ভ্যালু হয় তাহলে সেটা একটা বৃত্ত, বিন্দুবৃত্ত না। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সটের টপিক মডুলাস। মনে করো কোন একটা জটিল সংখ্যা z দেওয়া আছে যে x প্লাস আই ওয়াই। এখন এর কার্তেসীয় ফরম্যাটটা কেমন, x, y যদি হয়, তো আমি আলগা চিত্রের সাহায্যে যদি দেখি যে মনে করো সাপোজ পি x, y এটা আছে। এখন এইটুকের দূরত্ব কত x, এইটুকের দূরত্ব কত y কাল্পনিক অংশে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কি মূল বিন্দু, আমাদের এটা হচ্ছে মূল বিন্দু। যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে এই দূরত্বটা দূরত্বটা এই চিত্রটাকে বৃত্ত করার সময় যেটা বের করছি যে আর সমান সমান কত পাবো, x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এই যে আর এটাকে লেখা যায় না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে যে লেখা যায়, এইটাই মূলত মডুলাস অফ জেড। তো মডুলাস অফ জেড কে এরকম মডুলাস সাইন দ্বারা অথবা এই মড অফ জেড এইভাবে প্রকাশ করা হয়, এই দুইটার যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আমরা মডুলাস অফ জেড কত পাচ্ছি যে মড অফ জেড সমান সমান মড অফ জেড ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা অবশ্যই মডুলাস অফ জেড, এই মডুলাসের অঙ্কগুলো আসে এবং এটা অবশ্যই মনে রাখবা। এখন দেখো পূর্বের লেকচারে আমি একটু আগে দেখাইছিলাম যে এই যে এটা বলছিলাম পরে আলোচনা করব। ঠিক আছে, পরে আলোচনা করব। তো এই জিনিসটা দেখো মডুলাস অফ জেড স্কোয়ার এবং তার অনুবন্ধীর স্কোয়ার, এটাও একটা বাস্তব সংখ্যা। তো এটা কি, এটা একটা বাস্তব সংখ্যা না? এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। এখন দেখো এখানে আমি যদি লিখি যে z, আচ্ছা এখানে দেখি যে z x প্লাস আই ওয়াই, z বার x মাইনাস আই ওয়াই, তাহলে z বারের গুণফল কি হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা পাইছিলাম পূর্বে, এই যে পূর্বে পাইছিলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে কি পাইছি, মডুলাস অফ জেড কি পাইছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাকে যদি বর্গ করে দিই, মডুলাস অফ জেড কে যদি বর্গ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? এখন এই যে মডুলাস অফ জেড এবং এর অনুবন্ধীর মডুলাস দুইটাই তো সেম, মাইনাস থাকুক বা প্লাস থাকুক দুইটাই তো সেম। কারণ কি এইখানে আমাদের মডুলাস যদি থাকে, আমাদের অ্যাকচুয়ালি মডুলাসটা কি মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যার দূরত্ব, তাই না? তো এই দূরত্বটাও কি হবে সেমই তো হবে, কারণ দুইটা সংখ্যায় যখন কোনো একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী সংখ্যা দেওয়া থাকে, তো মূলবিন্দু থেকে ওই জটিল সংখ্যার দূরত্ব, মূলবিন্দু থেকে অনুবন্ধী সংখ্যার দূরত্ব সেম। তাহলে এটা কি হবে x, মাইনাস ওয়াই, তার মানে অনুবন্ধী জটিল সংখ্যারও মডুলাস ভ্যালু সেমই হবে। তো এটাকে লেখা যায় না z বার দিয়ে স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে দেখো তাই লেখা আছে z বার স্কোয়ার। তো দুইটাই কি বাস্তব সংখ্যা, দুইটাই বাস্তব সংখ্যা। আচ্ছা, এর কিছু প্রপার্টিজ দেখো। তো এটা তো দেখাইলাম, একটু আগেই দেখাইলাম যে কিভাবে আসছে, এটাও দেখানো হয়ে গেছে যে এটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে হয়ে যায়।
তিন নাম্বারটা দেখো, তিন নাম্বারটা বলছে যে কোন একটা জটিল সংখ্যা, সাপোজ z সমান সমান 2 প্লাস 3i ধরে নাও, তাহলে এর মডুলাস কেমন হবে? মডুলাসটা হবে না, আচ্ছা এখানে 4 ধরো না, 4 ধরো, তাহলে একটা পূর্ণ সংখ্যা আসে। তো এখানে কত হবে? 4 স্কোয়ার মানে 16 আর 3 স্কোয়ার মানে 9, তার মানে এটা আসতেছে 5। ঠিক আছে, এখন এর রিয়েল পার্টটা কত? রিয়েল পার্টটা হচ্ছে 4, ওই যে 4। তাহলে এবার এইখানে আসো, প্রথম যে কন্ডিশনটা সেটা কি? 4, আচ্ছা মাইনাস মডুলাস অফ জেড মানে কত? -5 না? তাহলে -5 থেকে 4 বড়, আবার 4 থেকে 5 বড়। -5 থেকে 4 বড়, 4 থেকে 5 বড়। -5টা কি? মাইনাস মডুলাস অফ জেড, এটা থেকে 4 বড় মানে কি? রিয়েল পার্ট অফ জেড। তার থেকে কি বড়? 5 বড়, তার মানে মডুলাস অফ জেড। এটা লেখাই যায়। ঠিক আছে, তো এটা যেমন সত্য, এখানে ইকুয়ালও হইতে পারে, তারা ইকুয়ালও হইতে পারে। তো পরেরটা কি বলছে? পরেরটাও কিন্তু সেম, ইমাজিনারি অফ জেড। ঠিক আছে, তো ইমাজিনারি অফ জেড কত? এই যে এখানে ইমাজিনারি অফ জেড কত? 3। তো -5 থেকে 3 বড়, 3 থেকে 5 বড়, সিমিলার করে দাও, একই আসবে। সো এটা একটা বৈশিষ্ট্য। পরেরটা কি বলছে? দুইটা যে কোনো জটিল সংখ্যার গুণফল, তাদের গুণফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান। যেমন z1 আমি যদি ধরি 1 প্লাস i, z2 যদি ধরি যে 2 প্লাস i ধরলাম, তাহলে z1 ইন্টু z2 কত হবে? 1 প্লাস i ইন্টু 2 প্লাস i, এটা গুণ করে দিলে 2 প্লাস 2i প্লাস i প্লাস i স্কোয়ার, তাই না? 1 এর সাথে 2 এর গুণ হইলে 2 হচ্ছে, 2 এর সাথে i এর গুণ হইলে 2i হচ্ছে, এই i এর সাথে 1 এর গুণ হইলে i হচ্ছে, i এর সাথে i এর গুণ হয়ে i স্কোয়ার। এখন এখান থেকে কত পাচ্ছি? 2 প্লাস 3i মাইনাস 1, কারণ i স্কোয়ার ভ্যালু, তাহলে পাচ্ছি 1 প্লাস 3i। এটাই তো গুণফল। এখন মডুলাস অফ z1 z2 করে দাও, করলে কত আসে? 1 প্লাস 9 মানে √10। ঠিক আছে, তো √10 যখন আসতেছে, আচ্ছা এটুক তো লাগবে, z1 সমান সমান 1 প্লাস i। আচ্ছা এখন এই দুইটাকে মডুলাস আগে করি, এর মডুলাস, অতএব মডুলাস অফ z1 কত পাচ্ছি দেখো তো? 1 প্লাস 1 সমান সমান √2। z2 কত পাচ্ছি? 4 প্লাস 1 √5। এখন এই দুইটা মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2 যদি করি √2 ইন্টু √5, তো আমরা প্রথম দিন একটা জিনিস শিখছিলাম যে রুটের ভিতরে যদি সংখ্যাগুলো কেমন যোগ থাকবে, যদি দুইটাই মাইনাস হয় সেই ক্ষেত্রে মেনে চলে না, যে একসাথে দুইটাকে গুণ করা এটা মেনে চলে না, বাদ বাদ বাকি সব ক্ষেত্রেই মেনে চলে, সেটা মেনে চলবে। তাহলে √, কত পাচ্ছি? 10। তো এই দেখো √10, তাহলে এটাকে লেখা যায় না মডুলাস অফ z1 ইন্টু z2। তার মানে দুইটা সংখ্যার গুণফলকে মডুলাস করা এবং তাদের আলাদা আলাদা মডুলাস করে গুণ করা, দুইটাই কিন্তু সেম। আচ্ছা এর পরেরটা দেখো, ভাগের ক্ষেত্রে কি সেম? গুণের ক্ষেত্রে সেম, ভাগের ক্ষেত্রেও সেম। যদি দুইটা সংখ্যা z1 এবং z2 তাদের ভাগ করা হয় এবং তাদের আলাদা করে মডুলাস করে ভাগ করা হয়, দুইটাই কিন্তু সেম আসে। আগে ভাগ করে পরে মডুলাস বের করা এবং আগে মডুলাস বের করে পরে ভাগ করা, দুইটাই সেম আসে। আমরা ভাগ করা যখন শিখবো তখন এটা দেখাই দেবো। আচ্ছা
এরপরে কি বলছে যে z1 প্লাস z2 মডুলাস দেখো z1 1 প্লাস i, z2 2 প্লাস i, এটা লিখছিলাম। তো এই দুইটাকে যোগ করে মডুলাস করা, তো দুইটাকে যোগ করে দিই, z1 প্লাস z2, তাহলে কত আসে 3 প্লাস 2i। এখন z1 প্লাস z2 এটাকে মডুলাস করা মানে হচ্ছে না 9 প্লাস 4 মানে হচ্ছে 13, ঠিক আছে। এরপরে কি দুইটাকে আলাদা করে মডুলাস করা, তো দুইটা আলাদা মডুলাস করলে কত হয়, z1 কত পাইছিলাম √2, তাই না, এই যে √2 পাইছিলাম, z2 কত পাইছিলাম √5, এই যে এখানে পাইছিলাম। আচ্ছা এখন এই দুইটাকে আচ্ছা এই দুইটাকে যোগ করে দিই, যোগ করলে কত আসে মডুলাস অফ z প্লাস মডুলাস অফ z2, তো √2 প্লাস √5, ঠিক আছে। তো √2 প্লাস √5 যদি করি তো ক্যালকুলেটরে করলে কত আসে, আচ্ছা একটু ক্যালকুলেটরে করি দেখি, √2 প্লাস √5 3.65 এই অ্যান্সারটা আসে। আর √13 করলে কত আসে 3.605, √13 মানে হচ্ছে 3.605 আর এটা হচ্ছে 652 এরকম টাইপের। তো কি এটা ছোট না এটার তুলনায়, তার মানে আমার মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2 এই দুইটার যোগফল অবশ্যই তাদের আগের যোগফলের মডুলাস করার থেকে বড়, তো এই যে তাই আছে, এই যে বড় অথবা সমান, ঠিক আছে। ওকে আচ্ছা এখানে বিয়োগ আছে, এখানে তো মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ওকে তো পরেরটা দেখো যে z1 মাইনাস z2, সরি এটা মাইনাস হবে না, না পরেরটাই তো আমি লিখছি, এটা z1 প্লাস হবে, এখানে মাইনাস হবে না, পরেরটাই লিখছি z1 মাইনাস z2। এবার দুইটার থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করো, z1 মাইনাস z2, 1 প্লাস i আর 2 প্লাস i আছে, দেখো আমরা এটাই করব, z1 কত আছে 1 প্লাস i, z2 কত আছে 2 প্লাস i, তো z1 মাইনাস z2 যদি করা হয় তাহলে -1 i থেকে i বাদ দিলে 0 থাকে, তো এটাকে মডুলাস করে দাও, তো মডুলাস করলে কত হয় 1ই থাকে, ঠিক আছে। এইবার z1 কত আসতেছে, z1 আসতেছিল হচ্ছে √2, z2 আসতেছিল মডুলাস কত √5, তাহলে মডুলাস z1 মাইনাস মডুলাস অফ z2 করলে কত আসে √2 মাইনাস √5, যাই হোক একটা নেগেটিভ ভ্যালু আসতেছে, বাট এখানে কি আসছে পজিটিভ ভ্যালু, তাহলে মডুলাস অফ z1 মাইনাস z2 এটা বড় হবে মডুলাস অফ z1 মাইনাস মডুলাস অফ z2 থেকে, তো তাই আছে দেখছো, তাই আছে। তাহলে প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে না, প্লাসের ক্ষেত্রে আমাদের আলাদা করে মডুলাসের ভ্যালু হয় সমান অথবা বড় হবে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে একটা থেকে আরেকটা বাদ দিয়ে যে মডুলাসটা পাবো সেটা আলাদা করে মডুলাসের নেগেটিভ ভ্যালু থেকে বড় হবে। আচ্ছা এইবার এই জিনিসটা দেখো z1 প্লাস z2 কত পাইছিলাম, z1 প্লাস z2 এই মডুলাসটা কত পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে √3² প্লাস 1 পাইছিলাম না, মানে √10। এখন এইখানে একটা কথা বলছে যে z1 মডুলাস মাইনাস z2 মডুলাস, তো z1 এর মডুলাস এই যে √2 আর z2 এর মডুলাস, তো
এইখানে যে মানটা আছে তার মানে কত আসতেছে, একটা নেগেটিভ ভ্যালু। এখন এই যে যে নেগেটিভ ভ্যালুটা আছে, এই নেগেটিভ ভ্যালুটাকে যদি আবার মডুলাস করা হয় একটা পজিটিভ ভ্যালু চলে আসবে। ঠিক আছে, একটা পজিটিভ ভ্যালু চলে আসবে। তো দেখো আগেরটাই কি ছিল, এই পাশে কোনো মডুলাস ছিল না, কিন্তু এখানে আবার একটা মডুলাস চলে আসছে, তার মানে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। নেগেটিভটা যে পজিটিভ হয়ে যাচ্ছে সেই তোমার কি হবে, যে এই পাশে যেটা ছিল √10, এটা কি বড় না ওর তুলনায়? কারণ যত যাই হোক ভিতরে তো মাইনাস হচ্ছে, তাই না? ভিতরে তো মাইনাস হচ্ছে, তার মানে সংখ্যাটা তো ছোট, এখানে √10 থেকে ছোট। তো এটাও একটা বৈশিষ্ট্য, বাট তেমন গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে প্রথম পাঁচটা ছয়টা, ঠিক আছে, 7 পর্যন্ত, 8 নম্বরটা ওইভাবে না। ওকে, নেক্সট টপিক হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে কোন জটিল সংখ্যা এক্স অক্ষের সাথে মূল বিন্দু থেকে এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তাকেই আর্গুমেন্ট বলে। ঠিক আছে, এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে, সাপোজ আমাদের কোন একটা জটিল সংখ্যা z = x প্লাস iy দেওয়া আছে। এখন এই যে এর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা x, y, তো এটা যদি p x, y হয়, মূল বিন্দু এবং ওই যে p বিন্দু, এটা x অক্ষের বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তাকেই আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আর্গুমেন্টটা কত হবে? এই ক্ষেত্রে আর্গুমেন্টটা হবে হচ্ছে, আচ্ছা, tan θ = কত পাচ্ছি? এই যে এটা হচ্ছে x, এটা tan θ লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে θ = কত? tan ইনভার্স y বাই x। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট তোমাদের বইতে সব জায়গায় আর্গুমেন্ট দেওয়া আছে, তো মাঝে মধ্যে অ্যামপ্লিটিউড যদি বলে তারপরেও কোনো সমস্যা নেই, দুইটাই সেম। এখন এটাকে থিটা দ্বারাও প্রকাশ করে, এটাকে আরেকভাবেও লেখা হয়, সেটা হচ্ছে আর্গ অফ জেড, মানে আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, এইভাবেও এটাকে লেখা হয়। এখন এই আর্গুমেন্ট অফ জেড এটা কয়েকভাবে ভাগ করা যায়। ঠিক আছে, সেটা কি? একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তো সাধারণ আর্গুমেন্টটা কেমন? সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে যে, মানে ফার্স্টে হচ্ছে এটাকে দুই ভাবে ভাগ করা হয়। ঠিক আছে, আর্গুমেন্টটাকে দুই ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে সাধারণ আর আরেকটা হচ্ছে তোমার মুখ্য বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, যাই হোক। তো সাধারণ আর্গুমেন্টটা কি? সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে যে কোন একটা পয়েন্ট আছে, এখন সেইটা এই পয়েন্টটাই মনে করো যাওয়া যায় এইভাবে, থিটা লেখা যায়। আমি যদি এইখানে কোনো একটা বিন্দু থাকে জটিল সংখ্যা, তাহলে এইটাকে যাওয়া যায় কিভাবে? হয় এইভাবেও যাইতে পারো, এইভাবেও যাইতে পারো। ঠিক আছে, মানে ঘড়ির কাঁটার দিকেও যাইতে পারো, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও যাইতে পারো, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের মেজার করতে হয়। তো এই কারণে এই সাধারণ আর্গুমেন্টটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। সাধারণ আর্গুমেন্ট এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ। তো এই দুই ভাগে সাধারণ আর্গুমেন্টটাকে ভাগ করা হয়। তো নেক্সটে আমরা সেটাই পড়ব। প্রথম পড়ে আসি এন্টি ক্লকওয়াইজ। আমরা জানি এন্টি ক্লকওয়াইজে সমস্ত ভ্যালুই কি, মানে পজিটিভ আসে।
তাই না? আমরা থেটা কোণগুলোকে সবসময় পজিটিভ হিসেবে কল্পনা করে নিই অ্যান্টি ক্লকওয়াইজে। তো প্রথমটার ক্ষেত্রে দেখো, যদি আমাদের এখানে থাকে যে পি এক্স কমা ওয়াই, তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে জেড কত আসবে? এর এক্স প্লাস আই ওয়াই। তাহলে এর থেটা বা আর্গুমেন্ট কত আসছে? ট্যান ইনভার্স। আমরা কিন্তু অলওয়েজ এবার মডুলাসের ভিতরে লিখব, ঠিক আছে? মডুলাসের ভিতরে লেখার চেষ্টা করব। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব না, মডুলাস দিয়েই লিখব। ওকে, মানে আমাদের এখানে মানটা যেন পজিটিভ আসে। আচ্ছা, তো এটা গেল প্রথমটা। নেক্সট, যদি আমাদের এখানে থাকতো পি এক্স মাইনাস এক্স কমা ওয়াই, তাহলে এর জেডটা কত হতো? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে তার থিটাটা কত হতো? দেখো, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা, এটাই তো থিটা। তো এই কোণটা হবে এই টোটাল 180 ডিগ্রি থেকে যদি এইটুক বাদ দিই, তাহলে এটা পাচ্ছি না, ঠিক আছে? এখন এই যে যে কোণ, এই কোণটা তো পূর্বের থিটার সমান ছিল, পূর্বের থিটার সমান, তাই না? যদি এরকম হয় ধরে নিই, তাহলে কত আসতেছে? যদি এটাকে লিখি বা পূর্বের থিটা না ধরে আমরা যদি বলি যে এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই, তার মানে এই কোণটা কত আসতেছে? এটা হচ্ছে থিটা। তো এই যে যে থিটা কোণ, এইটার থেকে আমরা ট্যান ইনভার্স দিয়ে পেয়ে যাচ্ছি থিটা কোণটা। তাহলে পাই থেকে কি পাচ্ছি? পাই থেকে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে? মডুলাস অফ ওয়াই বাই এক্স। তো কেন কেন বললাম এই যে মডুলাস? দেখো, এইটা মাইনাস এক্স, তো ট্যান ইনভার্স, এই যে এটা যদি থিটা হয়, তো থিটা সমান সমান কি পাচ্ছি? ট্যান ইনভার্স মাইন ওয়াই ওয়াই বাই মাইনাস এক্স না, ঠিক আছে? তো এখানে আমরা কি পাবো? মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? তো এই কারণে আমরা এখানে মডুলাস দিয়ে একবারে নেগেটিভ করব। তো এই কারণে আমরা এখানে কি পাচ্ছি? পাই থেকে এই থেটাটা বাদ দিলে এই কোণটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো যদি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স, এটা মনে রাখবা। এই দুইটা কাজের জিনিস, এটা একটু মনে রাখবা। কেন কাজের জিনিস একটু পরে বুঝাবো। আচ্ছা, এরপরে যদি থার্ড কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, তাহলে এটা কি হবে? এই যে টোটাল, এই টোটালটা থিটা, এর আর্গুমেন্ট। তাহলে সেই ক্ষেত্রে কি পাচ্ছি? এইটুকখানি পাই, আর তার সাথে এইটুকখানি হচ্ছে ট্যান ইনভার্স, তাই না? ট্যান ইনভার্স পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে ট্যান ইনভার্স কেন? এই যে এটা, এই যে এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা মাইনাস এক্স, সো ট্যান ইনভার্স দিয়ে এই কোণটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে থিটা সমান সমান কত হবে? পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে? মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটা আমরা পাচ্ছি। ওকে, এর পরেরটা কি? এর পরেরটার ক্ষেত্রে আমরা পাবো যদি, আচ্ছা এটা যে তো লিখিনি, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। ওকে, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা যদি এইভাবে ঘুরে আসি, তাহলে কত পাবো? এইটুকখানি হচ্ছে ট্যান ইনভার্স দিয়ে পাবো না, যে এইটুকখানি হচ্ছে এক্স আর এইটুকখানি মাইনাস ওয়াই। তাহলে এই কোণটা ট্যান ইনভার্স দিয়ে পাবো। তাহলে জেড এখানে কি হবে? জেড এখানে হবে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর এর আর্গুমেন্টটা হবে হচ্ছে কত? যে 2 পাই, এই টোটালটা 2 পাই, তার থেকে এইটুকখানি বাদ দেবো, মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে? এটা পেয়ে যাচ্ছে। তো এটা গেল হচ্ছে এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে। এবার আমরা যদি ক্লকওয়াইজের ক্ষেত্রে যাই, তো ক্লকওয়াইজের ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো, ক্লকওয়াইজের ক্ষেত্রে আমরা ফোর্থ কোয়াড্রেন্ট থেকে শুরু করি। তো এটা আমাদের ক্লকওয়াইজ,
এটাই থিটা, ঠিক আছে। তাহলে এটা হবে কত, এক্স, এটা হবে মাইনাস ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে জেড পাবো কত, এক্স মাইনাস আই ওয়াই। এই ক্ষেত্রে থিটা হবে হচ্ছে, যেহেতু ক্লকওয়াইজের ক্ষেত্রে সব নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হবে, এই যে এটা হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে জেড সমান সমান কি হবে, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এখানে থিটা হবে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স, সরি মাইনাস পাই দিয়ে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কিভাবে, এইখান থেকে এইটুকখানি কত, মাইনাস পাই, তার থেকে এইটুক বাদ। ওকে, নেক্সট এটা কি বলছে দেখো, এটা যদি হয় সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, তাহলে এখানে কি হবে, জেড সমান সমান মাইনাস এক্স প্লাস আই ওয়াই। থিটা কি হবে, থিটা হবে হচ্ছে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটুখানে কি মাইনাস পাই, আবার একটু গেছি এন্টি ক্লকওয়াইজে, তাহলে আবার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কারণ এইটুখানি হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এরপরে কি ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে, তাহলে আমরা যাব কিভাবে, যে এইভাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, জেড এক্স প্লাস আই ওয়াই যদি হয়, থিটা হবে হচ্ছে মাইনাস টু পাই, এই যে এইভাবে মাইনাস টু পাই, যে পজিটিভ দিকে ট্যান ইনভার্স বাদ, মানে প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এটা আমাদের আসছে। তো এইখানেও একটা বিষয় দেখো, এই জিনিসটা মনে রাখবো, একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট আর একটা হচ্ছে এই যে থার্ড কোয়াড্রেন্ট, এটা ওকে। তো ফোর্থ কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলেই আগেরটা কি ছিল, আগেরটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, পরেরটা থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট যদি মনে রাখতে পারি, তাহলেই পেয়ে যাব আমরা মুখ্য আর্গুমেন্ট। এবং আমাদের প্রিন্সিপাল বা মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে, মানে আমাদের অঙ্কগুলো দেয় এখান থেকে, মুখ্য আর্গুমেন্টই মূলত বের করতে বলে, ঠিক আছে। তো কখনো ওইভাবে বলে না যে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো সাধারণ আর্গুমেন্ট যদি বের করতে বলে, তো সেই ক্ষেত্রে এন্টি ক্লকওয়াইজ করে দিবা, বা ক্লকওয়াইজ তোমাদের ইচ্ছা। আর স্পেসিফিক ভাবে যদি বলেই দেয় তাহলে তো করতেই হবে, বাট সাধারণত মুখ্য আর্গুমেন্টই দেয়। এখন মুখ্য আর্গুমেন্টের দেখো, প্রথমটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য এই জিনিসটাই না ছিল হচ্ছে সাধারণ আর্গুমেন্টের এই যে এন্টি ক্লকওয়াইজ, আর এটা কি ছিল, এটাও ছিল না এই যে এইভাবে কোন থিটা। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টের জন্য কি ছিল, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে এটা না আবার ক্লকওয়াইজের ক্ষেত্রে থিটা ছিল, আর এটুকখানি কি মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটাও না ক্লকওয়াইজের ক্ষেত্রে থিটা ছিল। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের এন্টি ক্লকওয়াইজ, আর থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য ক্লকওয়াইজ। তো সেই ক্ষেত্রে এই থার্ড এবং ফোর্থে যদি আমাদের কোনো ভ্যালু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মূলত নেগেটিভ ভ্যালুটাই পাবো। যেমন এখানে আমি কিছু উদাহরণ দিই, সাপোজ জেড সমান সমান 1 প্লাস রুট 3 আই লিখলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট আছে। মুখ্য আর্গুমেন্টটা কেমন হবে, থিটা সমান সমান ট্যান ইনভার্স মডুলাস অফ রুট 3 বাই 1, তো 1 তো লেখা লাগে না, তাহলে পাচ্ছি কত, ট্যান ইনভার্স রুট 3 মডুলাস। ট্যান ইনভার্স রুট 3 এর ভ্যালু কত, 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা মনে করো 1 মাইনাস রুট 3 আই, তো এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এর মুখ্য আর্গুমেন্ট কি হবে, থিটা সমান সমান পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ রুট 3, নেগেটিভ ভ্যালুটা আসবে না। তাহলে পাই মানে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত থাকে, 120 ডিগ্রি। তো এই যে এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, আর এটা কত পাইছিলাম, 60 ডিগ্রি,
ঠিক আছে। আচ্ছা, জেড সমান সমান যদি আমি লিখি -1 মাইনাস √3i, তাহলে তার এবার মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে? -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ √3/1, তো -180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি -120 ডিগ্রি, তো এই দিক থেকে -120 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি যদি আমি z সমান সমান 1 মাইনাস সরি এইটা তো ভুল লিখছি, এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস হবে, তো যাই হোক, আর এটা হবে -√3। এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, এখানে মাইনাস হবে -1 প্লাস √3, সরি, আর এইখানে হবে হচ্ছে 1 মাইনাস √3 i। ঠিক আছে। তো এটা কি ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে, তাহলে থিটা কত হবে? -tan ইনভার্স মডুলাস অফ √3 মানে -60 ডিগ্রি, তাহলে এটা হবে কত? -60 ডিগ্রি। ঠিক আছে। তো এই যে মুখ্য আর্গুমেন্ট, এটা বের করতে বলে, অঙ্কে দেয়। ঠিক আছে। দেখো এখানে আমাদের আর্গুমেন্টের ক্ষেত্রে z1 এবং z2 এর যে আর্গুমেন্ট, মানে তাদের গুণফল, তাদের আলাদা আলাদা করে আর্গুমেন্টের যোগফলের সমান। ঠিক আছে। তো আমরা একটা অঙ্ক করি, মনে করো 1 প্লাস 3i বা 1 প্লাস i ধরো, আর z2 সমান সমান কত? মনে করো 1 প্লাস √3i। ঠিক আছে। এখন z1 z2 এই দুইটাকে যদি গুণ করা হয়, 1 প্লাস i 1 প্লাস √3i যদি গুণ করা হয়, তাহলে 1 প্লাস √3i প্লাস i মাইনাস √3 হবে। মাইনাস কেন? কারণ √3i আর i গুণ হয়ে √3i স্কয়ার, ওইখান থেকে মাইনাস। সো এখানে পাচ্ছি -2, সরি মাইনাস 1 মাইনাস √3 প্লাস i, এখানে পাচ্ছে হচ্ছে 1 প্লাস √3। ঠিক আছে। ওকে, এখন আমরা যদি এখানে বিষয়টা দেখি, দেখো তাহলে এইটাকে যদি আমরা tan ইনভার্সে বসাই, এর যদি আর্গুমেন্ট আমরা বের করি, তাহলে আর্গুমেন্ট বের করলে কত আসতেছে? দেখো এইখানে কিন্তু এই অংশটা কিন্তু আমাদের নেগেটিভ, তাই না? মানে এই অংশটা কি 1 মাইনাস √3 করলে এইটার থেকে আমরা মাইনাস ভ্যালু পাবো না? তো মাইনাস ভ্যালু পাইলে এখানে মাইনাস এক্স টাইপের আসতেছে, সো -x প্লাস iy, এটা এমন। তো এটা কেমন যেন কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না? আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে tan ইনভার্স, সরি পাই মাইনাস tan ইনভার্স 1 প্লাস √3/1 মাইনাস √3 এইভাবে করতে হবে। আর যদি না চাও যে না আমি ম্যানুয়ালি করবো না, আমি ক্যালকুলেটরে যদি অবজেক্টিভ টাইপের আসে, তাহলে ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিবা। ক্যালকুলেটরে কিভাবে ডিরেক্ট বসাবো? যে tan ইনভার্স 1 প্লাস √3 1 মাইনাস √3, ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিবা, থার্ড ব্র্যাকেটে না। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটর আমাদের ভ্যালু বের করবে। যাই হোক, এখন এখান থেকে আমাদের কত পাচ্ছি? ম্যানুয়ালি করি, tan ইনভার্স এখান থেকে যদি আমরা লিখি, তাহলে এখানে পাবো 1 প্লাস √3 দ্বারা উপরে আর নিচে গুণ করলে উপরে 1 প্লাস √3 হোল স্কয়ার, তাহলে থাকবে 4 প্লাস 2 √3, আর নিচে থাকবে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে 1 স্কয়ার থেকে √3 স্কয়ার বাদ দিলে থাকে 1 মাইনাস 3। তাহলে পাবো tan ইনভার্স, এখান থেকে 2 দিলে -2 মাইনাস √3। তো এটাকে ক্যালকুলেটরে একটু বের করি, -2 মাইনাস √3, tan ইনভার্স -2 মাইনাস √3, আচ্ছা 75 ডিগ্রি আসতেছে। হ্যাঁ, 75 ডিগ্রি। ওকে, এইবার আমরা, আচ্ছা এখানে তো পাই আমি লিখিনি, পাই মাইনাস, আচ্ছা তাহলে শুধু tan ইনভার্সের ভ্যালু 75 ডিগ্রি, তাহলে 180 থেকে 75 বাদ দিলে কত থাকে?
180 থেকে 75 বাদ দিলে থাকে 105 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা এইখানে একটু দেখি যে আর্গুমেন্ট অফ Z1 এটা কত। প্রথমটার আর্গুমেন্ট যদি করি তাও ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি, তাই না? আর আর্গুমেন্ট অফ Z2 এটা কত, tan ইনভার্স √3, তাহলে পাচ্ছি 65 ডিগ্রি। তো কত, 105 ডিগ্রি। আর আগেও পাইছিলাম কত, 105 ডিগ্রি। তার মানে প্রথম প্রপার্টিজটা আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্রপার্টিজটা কি, আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 সমান সমান আর্গুমেন্ট অফ Z1 মাইনাস Z2, একই ভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে। তো এই দুইটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এই দুইটার ক্ষেত্রে আমাদের লনের একটা সূত্র জানি না, বা লগের, লগ এ বি সমান সমান কত, লগ এ প্লাস লগ বি, আবার লগ এ বাই বি সমান সমান কত, লগ এ মাইনাস লগ বি। সো এইটা কেমন যেন আর্গুমেন্ট অফ Z1 Z2 সমান সমান আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, আর এইটা কেমন যেন আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 সমান সমান আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, তাই না? তার মানে আর্গুমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি লগের সূত্রটা মেনে চলতেছে, তাই না? লগের সূত্রটা মেনে চলতেছে। তো লগের সূত্রটা জানা থাকলে কিন্তু তোমরা এই আর্গুমেন্টের প্রপার্টিজ বের করতে পারবা খুব সহজেই। ঠিক আছে। যেমন এই যে এটা দেখো, আর্গুমেন্ট অফ জেড কি আছে, আর্গুমেন্ট অফ জেড টু দি পাওয়ার এন সমান সমান এন আর্গুমেন্ট অফ জেড। তো এইটা না লগের একটা সূত্র, যে লগ এ টু দি পাওয়ার বি সমান সমান বি লগ এ, পাওয়ারটা লগের সামনে চলে আসে। তো পাওয়ারটা কি আছে, জেড এর পাওয়ারটা এই যে আর্গুমেন্টের সামনে চলে আসছে, এই যে এটা। ঠিক আছে। আবার সিমিলারলি, আচ্ছা আমি মুছি এটা। তো এক গেল, দুই গেল, চারও করছি, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা বলছে যে আর্গুমেন্ট অফ জেড দিয়ে নিচে জেড বার আছে, মানে অনুবন্ধী। ঠিক আছে, অনুবন্ধী আছে। তো এটা কত, 2 আর্গুমেন্ট অফ জেড, 2 আর্গুমেন্ট অফ জেড। এখন জিনিসটা কেমন, আমরা যদি এটাকে নর্মাল সূত্রে ফেলাই তো কেমন যেন আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ জেড বার হবে না? এখন জেড বার কি, মনে করো এটা হচ্ছে আমাদের সে জেড, তাহলে এর অনুবন্ধী এই যে এই বরাবর হবে জেড বার। তাহলে এইটা মডুলাসটা কত, এর মডুলাস হচ্ছে সাপোজ ধরো tan ইনভার্স মডুলাস অফ y বাই x মাইনাস এর এর আর্গুমেন্টটা কত, সরি এর মডুলাস বলছি আর্গুমেন্ট, এর আর্গুমেন্টটা কত, এটা তো ক্লকওয়াইজ, তার মানে মাইনাস, তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তা এটা যদি করি তাহলে কত থাকে, tan ইনভার্স y বাই x মাইনাসে মাইনাসে প্লাস tan ইনভার্স y বাই x, তো যোগ করলে থাকে 2 tan ইনভার্স y বাই x। এখন এই tan ইনভার্স y বাই x এটা না আর্গুমেন্ট অফ z এর সমান, তার মানে 2 tan ইনভার্স z। তো দেখছো এটা মিলছে। ওকে। আচ্ছা, 5 নাম্বারটার ক্ষেত্রে দেখো বলছে যে আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড বার ইজ ইকুয়ালস টু মাইনাস আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে। তো এটা একটু মনে রেখো। পরেরটা কি বলছে, আই টু দি পাওয়ার এন এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট
আমাদের এটা মানে খুব আসে এই রিলেটেড। যেমন আই, আমরা পড়ে আসছে আয়ের ক্ষেত্রে, তো আইটাকে লেখা যেত না যে 1 0 + i। এখন এটাকে যদি জেড দ্বারা প্রকাশ করে তাহলে আর্গুমেন্ট এটা কেমন যেন x+iy ফরম্যাটে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে আর্গুমেন্ট অফ জেড tan ইনভার্স y কত এখানে 1 বাই x কত 0, তো 1/0 মানে কি ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটি যদি এভাবে লেখা ঠিক না, তারপরে এটাকে π/2 এর ভ্যালুটা π/2 আসে, তাই না? tan π/2 এর ভ্যালু কত অসংজ্ঞায়িত বা 1/0, এটা লেখা যায়, এভাবে লেখা যায় আর কি। আচ্ছা, এরপর i² মানে কত -1, তো -1 কে লেখা যায় না -1 + 0i, তো এটা কেমন যেন -x+iy, তাহলে এর আর্গুমেন্টটা কত হবে কোন কোয়াড্রেন্টে? সেকেন্ডে, তো আমরা পাই মাইনাস tan ইনভার্স কত y/x, তো 0/-1 মানে 0, তো tan ইনভার্স 0 ভ্যালু 0, তার মানে এটা কত পাই, তো একটা π/2 একটা পাই, ঠিক আছে। তো আমরা এখানে একটু লিখে রাখি যে i এর আর্গুমেন্ট হচ্ছে π/2, i² এর আর্গুমেন্ট বা -1 এর আর্গুমেন্ট হচ্ছে পাই, এটা আমরা লিখে রাখি। ওকে, এরপর হচ্ছে i³ মানে হচ্ছে -i, এটাকে লেখা যায় না 0 - i, তো এটা কেমন যেন x - iy কোন কোয়াড্রেন্টে? ফোর্থে, তো এর আর্গুমেন্ট কত হবে tan ইনভার্স 1/0, তার মানে -π/2, তো i³ বা -i এর ভ্যালু কত -π/2, i⁴ মানে কত 1, তো 1 কে লেখা যায় 1 + 0i লিখলাম। তো এটাকে যদি এইভাবে লিখি তাহলে আমাদের কত আসে, আচ্ছা সরি i⁴, এটাকে আমরা লিখলাম যে 1 + 0i, ঠিক আছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে আসবে tan ইনভার্স 0/1, ঠিক আছে। তাহলে এটা কত পাবো, এটা পাবো হচ্ছে tan ইনভার্স 0 মানে 0, ঠিক আছে। তো এটার ভ্যালু পাচ্ছি কত 0, আমরা 1 এর ভ্যালু পাচ্ছি কত 0। ওকে, এখন আমরা এগুলো মুছি একটু। এখন এটাকে যদি আমরা একটু কার্টেসিয়ান ফরম্যাটে দেখাই, তো i⁴ = 1, তাই না, এই যে 8 বরাবর, আচ্ছা এটা x এটা y, আচ্ছা ঠিক এর উপরেই না আমাদের i ছিল, এর উপরেই না আমাদের i³ বা i² বা -1 ছিল, এর উপরেই না আমাদের -i ছিল, এরপরে 1 ছিল, কারণ কি 1 কে i দ্বারা গুণ করলে সেটা কি 90 ডিগ্রি কোণে ঘুরে যেত, i কে যদি আবার i দ্বারা গুণ করতাম 90 ডিগ্রি কোণে ঘুরে যেত, তো এই কারণে এই i এইটাই না আমাদের π/2, এই যে i² বা -1 এটাই না আমাদের পাই, ঠিক আছে না, এটাই না আমাদের পাই। -i এর আর্গুমেন্টটা কত, পাই মানে হচ্ছে যে এখান থেকে এটা পাই। আচ্ছা -i এটা কত -π/2 না, -π/2, তো এই কোয়াড্রেন্টে চলে আসলে এই যে ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এটা কি, এটা তো 0, এটা তো 0 0ই থাকলো, তার মানে i এর আর্গুমেন্ট কত π/2, i² এখানে পাচ্ছি i এর আর্গুমেন্ট হচ্ছে π/2, i² এর আর্গুমেন্ট পাচ্ছি পাই, i³ বা -i এর আর্গুমেন্ট পাচ্ছি হচ্ছে -π/2। এখন এই -π/2 যদি আমি মুখ্য না নিয়ে সাধারণ আর্গুমেন্টটা নিতাম
তাহলে কত আসতো? আসতো হচ্ছে পাই প্লাস পাই বাই টু, পাই প্লাস পাই বাই টু, তার মানে আসতো 3 পাই বাই 2। এটা একটু মাথায় রাখো। i⁴ এটাকে লেখা যায় কত? 0। আচ্ছা, জিরোর জায়গায় লেখা যায় না 2 পাই? একই তো কথা। তো 2 পাইকে আবার লেখা যায় না 4 পাই বাই 2? কোনো সমস্যা নেই। যেমন i² কে লেখা যায় না পাই, তো এটাকে লেখা যায় না 2 পাই বাই 2? তো দেখো, এখানে i এর পাওয়ার যখন 1 তখন পাই বাই 2 এর সাথে 1 আছে। i এর পাওয়ার যখন 2 তখন পাই বাই 2 এর সাথে 2 আছে। i এর পাওয়ার যখন 3 তখন পাই বাই 2 এর সাথে 3 আছে। i এর পাওয়ার যখন 4 তখন পাই বাই 2 এর সাথে 4 আছে। তাহলে i এর পাওয়ার যখন n তখন পাই বাই 2 এর সাথে কি থাকা উচিত? তার আর্গুমেন্টে n থাকা উচিত। তো এই জন্য দেখো, এই যে এটা আর্গুমেন্ট অফ z সমান সমান n পাই বাই 2। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকের লেকচারটা। সামনের দিন হয়তো আমি অঙ্ক করাবো। তো সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।